চতুর্দিকে এই রাজাকারের বংশধরেরা লাঠি সোটা নিয়ে যেভাবে দাঁড়িয়েছিল, বারবার আমার ভয় হচ্ছিল কখন আমাকে মেরে ফেলবে। যারা যারা আছে সবাই রাজাকার, অবশ্যই রাজাকার। ফখরুল ইসলামের কথা শুনেছি, সে তো রাজাকারের ছেলে, আমরা সবাই জানি। আমি আপনাকে এখানে জাস্টিস মানিকের আজকের যে উত্তেজনা এবং তার যে যুদ্ধংদেহী যে অবস্থা দেখে আমি খুব অবাক বিস্ময়ে তার দিকে তাকিয়েছিলাম। এর কারণ হলো গতকাল রাতে আমাদের ঠিক এই একই ইস্যু নিয়ে ওনার সঙ্গে আমার বিতর্ক হয়েছে, কথা হয়েছে, এবং হি ওয়াজ স্মাইলিং অ্যাট দ্য টাইম উইথ এ জলি মুড। বাট আজকে আমি দেখলাম এখানে সে একদম ঘামিয়ে অস্থির হয়ে আপনাদের স্টুডিওতে ঢুকেছে এবং সে এখানে আপনাদেরকে মানে সে রিল্যাক্স একটু ইজি হওয়ার জন্য কফি চাচ্ছিলেন, বোধহয় এখনো পর্যন্ত তাকে কফি দেওয়া হয়নি। আফসারদের হাতে অস্ত্র ছিল? অবশ্যই ছিল। আমি কি অন্ধ মানুষ? তার হাতে লাঠি সোটা ছিল, আমি নিজে দেখেছি। লাঠি দিয়ে সে মেরে আপনি শুনেন, আপনি তো একা দেখেননি নাকি, আরো অনেকেই দেখেছে। সেটাই বলছি। চলে আমি যে অবস্থা কথা শুনে মনে হচ্ছে না আপনি দেখেছেন। ডোন্ট প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে রাবিশ কথা বলবেন না। আমিও দেখেছি। উত্তেজিত হবে আপনি আমাকে উত্তেজিত করছেন। আপনি তো তাদেরই পক্ষের লোক বলে মনে হচ্ছে। আমি অবশ্যই আপনি তাদের পক্ষে কথা বলেন। আমি তো দেখেছি। আপনি আমাকে বোঝানোর চেষ্টা করছেন যে আমি দেখিনি নাকি? এই ধরনের রাবিশ কথা আমার সাথে বলবেন না। রাবিশ কথা বলবেন না। আমি কিচ্ছু রাবিশ বলছি না। অবশ্যই রাবিশ কথা বলছেন না। অবশ্যই রাবিশ কথা বলছেন আপনি ওদের পক্ষে হয়ে কথা বলছেন। আমি কারোর পক্ষে কিছু বলছি না। স্পষ্টভাবে ওদের পক্ষে হয়ে কথা বলছেন। আমি নিরপেক্ষ কথা। আপনি ওটাও নিরপেক্ষ নন। একবার প্রশ্ন করেছেন, এটা জবাব নেন, তারপরে অন্য কথা বলেন। আপনি প্রশ্নের উত্তর দিচ্ছেন হ্যাঁ, না, আমি আপনার প্রশ্ন আমার প্রশ্নের উত্তর পাননি, অথবা আমার প্রশ্নের উত্তর বোঝার মতো মেধা আপনার নেই। আচ্ছা, এখন কথা হলো, হাসবেন না প্লিজ, ডোন্ট লাফ এট মি। আচ্ছা, এখন কথা হলো পাকিস্তানে পাঠিয়ে দেওয়া ছাড়া আমাদের আর কোনো গত্যন্তর থাকবে না। তার জীবন একেবারে ওই সুইয়ের উপরে যেভাবে একটা জীবন থাকে বা একটা ওই তলোয়ারের ফলার উপর যেভাবে জীবন থাকে, সেইভাবে ঢাকা শহরে কিন্তু ঘুরছে। ফলে আওয়ামী লীগের যদি কিছু হয়, জাস্টিস মানিকের একটা পশমে কেউ খুঁজে পাবে না। মানে মানুষ এই যে রাজাকার সে যাদেরকে গালাগালি করছে, খামচে তার একদম খাবলে তার মাংসপিণ্ড সব খেয়ে ফেলবে। আসলে যাওয়া সম্ভব নয়, পাকিস্তানে যাওয়া সম্ভব নয়। ওনার কথা মতো যদি 4 কোটি রাজাকারের বাচ্চা এই বাংলাদেশে থাকে, তো 4 কোটি রাজাকারের বাচ্চা, তার সঙ্গে যদি 4 কোটি রাজাকারের বাচ্চার বাপ ধরেন, তাহলে তো আরও প্রায় 1 কোটি চলে আসবে, 5 কোটি। তারপরে এই রাজাকারের বাচ্চারা যদি কেউ বিয়ে করে থাকে, বউ থাকে, কারো যদি প্রেমিক থাকে, ওগুলো তো রাজাকার। এত কোনো অবস্থা নাই। অর্থাৎ 5 কোটি রাজাকারের বাচ্চা, তাদের বাপ, তাদের মা, এরা রাজাকার। এদের যদি বিয়ে করে থাকে, বউ রাজাকার। এ যদি প্রেম করে থাকে কারোর সাথে, এই যে ইয়াং ছেলেরা, তো এটা তো সঙ্গতি কারণে আর রাজাকারের মেয়ের সাথে সে প্রেম করবে, তার বাইরে তো কোনো মুক্তিযোদ্ধার মেয়ের সাথে সে প্রেম করবে না, এটা কমন। সো দিস নাম্বার ইজ মোর দ্যান 12 লাখ। ওনার হিসাব অনুযায়ী নাম্বার হয়ে যায় 12 কোটি। 4 কোটি রাজাকার এই রাস্তায় এখন যদি থাকে, 12 কোটি হয়ে যায়, বউ, বাচ্চা, প্রেমিক, এগুলো সব ধরলে আর কি, নাতিপুতি ধরলে 12 কোটি লোককে আসলে পাকিস্তান যাওয়া সম্ভব নয়। বরং এই রাজাকারের বাচ্চারা, 12 কোটি রাজাকারের বাচ্চারা যদি এক হয়ে যায়, তারা অনেককে ভারতে পাঠিয়ে দিতে পারে। দ্যাট ইজ দ্য ডেঞ্জারাস গেম। বুঝতে পারছেন ঘটনা? অর্থাৎ অনেককে ছাড়া ভারতে পাঠিয়ে দিতে পারে। তখন এই যে ভারতে যাওয়া এবং পাকিস্তানে যাওয়া, এই যে একটা জায়গাতে, মুখোমুখি একটা জায়গাতে এসে দুটো পক্ষ মানে দাঁড়িয়েছে, এখান থেকে আর ফিরে যাওয়ার উপায় নাই। এখন আপনি সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাবেন, নাকি এখানে প্লেনে করে আসি 12 কোটি মানে রাজাকারের বাচ্চা, বউ, বাচ্চা, নাতিপুতিকে প্লেনে করে আমরা এখানে 20 লাখ না কয় লাখ না 10 লাখের মতো ওই বিহারি আছে, এদেরকে সেই স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত পাকিস্তানে পাঠাতে পারছি না। শত চেষ্টা করে পাকিস্তানে পাঠাতে পারছি না। আলটিমেটলি এই বিহারির কিন্তু বেশিরভাগ ভারতীয় বিহারি, কিন্তু আমরা তাদের ভারতেও পাঠাতে পারছি না, পাকিস্তানে। আপনি 12 কোটি রাজাকারের বাচ্চা, নাতিপুতি থেকে শুরু করে বউ, বাচ্চা, প্রেমিক, প্রেমিকা, এদেরকে কী করে পাঠাবেন? সো যার জন্য তারা এই মাটিতে কামড় দিয়েছে, এমন কামড় দিয়েছে যে একেবারে, আপনি তো জানেন যে এই পৃথিবীতে যত প্রাণী আছে, সবচেয়ে কচ্ছপের যে চোয়াল, এই কচ্ছপের চোয়ালের মতো এত শক্তিশালী চোয়াল নাই। যদি কচ্ছপ কাউকে কামড় দেয়, তাহলে আপনাকে কেসি দিয়ে কচ্ছপের গলা কেটে ফেলতে হবে, আদারওয়াইজ আপনি কামড় থেকে বাঁচাতে পারবেন না। এখন এই যে 12 কোটি রাজাকারের বাচ্চা যারা নিজেদেরকে আইডেন্টিফাই করে ফেলেছে এবং আওয়ামী লীগ বলে ফেলেছে এরা রাজাকারের বাচ্চা, এরা এই মাটিকে কামড় দিয়েছে, এই বাংলার মাটিকে কামড় দিয়েছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা জাতীয় নদী, নালা, পাহাড়, পর্বত
থেকে শুরু করে এমনকি এইখানে যত প্রাণীগুলো আছে পশু পাখি তাদের সঙ্গে তারা পশু পাখি রাজাকার বানিয়ে ফেলেছে। এরা যেন তেন জায়গাতে নাই। এরা এই বাংলা শহরের যতগুলো মানে গৃহপালিত প্রাণী আছে কুকুরগুলোকে রাজাকার বানিয়ে ফেলেছে। যত কাউয়া এই কাউয়াগুলোকে তারা রাজাকার বানিয়ে ফেলেছে। এখন এই কাকাগুলো দেখবেন যে আর আগের মতো কাকা করছে না, এখন এগুলো সব রাজাকার কাউয়া হয়ে গেছে। টিয়া পাখি, ময়না পাখি, চড়াই এইগুলো সবগুলো দেখবেন যে আর 7-8 দিনের মধ্যে সব রাজাকার হয়ে গেছে। এবং এগুলোর মুখ থেকে যদি অন্য কোনো স্লোগান বের হয়ে যায়, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, আপনি দেখবেন যে এই পাখিগুলো চারিদিকে স্লোগান দিচ্ছে। আপনি এই বিপ্লব ঠেকায় রাখবেন কি করে সব জায়গাতে? জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক, আপনি আমার নামটা ভালো করে উচ্চারণ করতে পারেন না নাকি? এটি থেকে বোঝা যাচ্ছে যে আপনি আমার প্রতি আক্রোশ নিয়ে এখানে বসেছেন। আমি যেটা বলেছি ঠিকই বলেছি, এবং আপনার প্রতি যেটা আপনি আমাকে অপমান করেছেন, আমার নামটা পর্যন্ত আপনি ঠিক মতো উচ্চারণ করতে পারেন না। আপনার লজ্জা হওয়া উচিত। এবং রনি যেটা বললো, আপনি এমন ভাব দেখাচ্ছেন যে আপনি একাই সেই টেলিভিশনটা দেখেছেন। আমি যখন বললাম আমিও দেখেছি, তারপরে আবার আপনি আমাকে বারবার উস্কানি দিচ্ছেন যে আমি দেখেছি কিনা। তার মানে আপনি একাই দেখেছেন, আর কেউ দেখেনি। শোনেন রনি, কালকে যে না উত্তেজিত হওয়ার কারণ হচ্ছেন আপনি আমাকে উত্তেজিত করছেন, মানে এমন ভাব দেখাচ্ছেন যে আপনি একাই দেখেছেন, আমি দেখিনি। এবং পুরো বাংলাদেশ দেখেছে না, পুরো বাংলাদেশ দেখেছে, বাংলাদেশ আর এখানে আসেনি, তাই তো? আমিও তো দেখেছি। আমি কি অন্ধ ছিলাম? অবশ্যই আপনি বাংলাদেশে। তাহলে আবার এই আপনি আমি যখন বললাম আমি দেখেছি, তারপর তো আপনার অ্যাঙ্কর হিসেবে আপনার চুপ হয়ে যাওয়া উচিত ছিল। আপনি আবার আমাকে খোঁচাচ্ছেন। এই টিভি, আপনার বাংলা টিভি আগুন লাগিয়ে দিয়েছে, তারপরে বিটিভি আগুন লাগিয়ে দিয়েছে, তাকে 12 জনকে ছাদের থেকে ফেলে দিয়েছে এই শিবিরের লোকরা। সেটা আপনার কোনো খবরে আসেনি, আপনি সেই কথাটা তুললেন না। আপনি সেই একজনের কথা যারা প্রাণ দিয়েছে আপনি কি বলেছেন এই কথা যে কালকে 12 জনকে ছাদের থেকে ফেলে দিয়েছে শিবিররা? আপনি সেটা বলেননি তো, বলবেন না। আপনি তো আমাকে কিছু বলার সুযোগই দিচ্ছেন না। আপনি তো শুরুই করেছেন এইভাবে যে আপনি পরিষ্কারভাবে প্রমাণ করেছেন আপনি তাদেরই লোক। আমি আবার রিপিট করছি, আই হ্যাভ নো হেজিটেশন ইন সেইং দ্যাট। কারণ এটা আপনি বলেন কালকে নারী হিসেবে যে মিনিমাম সম্মান দেওয়া দরকার সেটাও আপনি আমাকে সম্মান দিয়েছেন। আপনি কোনো প্রকার অসম্মান করিনি। আপনি আপনি আবার নারীর কোটা চান, আবার এখানে নারীর সম্মান চাচ্ছেন। আপনি কোটার সম্মান লিসেন টু মি, আপনি আমাকে প্রথমেই বলেছেন যে আমি দেখিনি, আপনি একাই দেখেছেন। এর চেয়ে বড় অসম্মান কি হতে পারে? অবশ্যই বলেছেন। আপনি আকার ইঙ্গিতে বলার চেষ্টা করেছেন, আপনি যে তাদেরই একজন, এটা আপনি পরিষ্কারভাবে প্রমাণ করেছেন। আবার বললেন যে নারীর সম্মান আপনি। আমার ধারণা আপনার অন্য কোনো কারণে আজকে মন মেজাজ না, আমার মন মেজাজ তো খারাপ হবেই। রাজাকাররা যখন 32 নম্বর সেটা ক্ষোভ এসে আপনি আমার উপর ফেলতে পারেন না। আপনি শুরুই করেছেন তাদের পক্ষে নিয়ে কথা বলার জন্য। আমি এখানে আপনার সাথে যুদ্ধ করতে বসিনি, আমি আপনাকে প্রশ্ন করতে বসেছি। আপনি তাদেরই একজন লোক হয়ে এখানে বসেছেন। আমি কোনো প্রকার যুদ্ধ করতে, আমি এখানে নিরপেক্ষভাবে বসি। আপনি প্লিজ কিপ কোয়েট। আপনি এখানে অ্যাঙ্কার হিসেবে যে নিরাপত্তার দায়িত্ব সেটা আপনি পালন করেননি বলেই আমি উত্তেজিত হয়েছি। আবার নারীর কথা বলছেন আপনি আবার।